আমাকে যারা চাঁদার জন্য মিটফোর্ড হাসপাতালের সামনে রাস্তায় ফেলে মারলো, আমি তাদের বিচার চাই। আমরা জানি এটি সম্ভব নয়, কিন্তু এটি তো মানুষের মনের কথা, এটি তো মনের কথা। তো শরীফুজ্জামান শরীফ ভাই, আপনি বলছিলেন যে এই যে পরপারে যেও কাল্পনিক জগতে যে এআই দিয়ে যেটা নির্মাণ করেছেন, তিনি কি ভুল করেছেন? কারণ বিচার তো পেতে হবে, বিচার চাওয়া তো কখনো ভুয়া হতে পারে না। ধন্যবাদ। বিচারহীনতার সংস্কৃতি যেখানে ডেভেলপ করে, সেটা আসলে কোনো দেশ থাকে না। আপনি সাংবাদিকতা করেন, আপনার মনে থাকার কথা, খুলনায় মানিক সাহা নামে একজন সাংবাদিককে হত্যাকাণ্ডের পর খুলনায় প্রেস ক্লাবে সাংবাদিকরা একটা ব্যানার টানিয়ে দিয়েছিলেন, বিচার পাই না তাই বিচার চাই না। এবং আমি মনে করি যে বিচারহীনতার সংস্কৃতিতে এর থেকে শক্তিশালী প্রতিবাদ আর কিছুই বলার থাকে না। এবং সেই ঘটনাটি ছিল ধারাবাহিকতা। খুলনাতে প্রচুর সাংবাদিকদেরকে হত্যা করার পর কোনো হত্যাকাণ্ডের বিচার হচ্ছিল না। আজকে আমাদের এখানে আজকে যে সরকারটি আছে, আমি একটু আগে বললাম যে আমাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তা না হলে এত সংখ্যক মানুষের আত্মদানের পর যে দেশটা, এই দেশটাকে সামনে না নিয়ে আমরা প্রতিনিয়ত বিতর্ক তৈরি করছি, আমরা বিএনপির সমালোচনা করছি। আমি আমার জায়গা থেকে বলতে পারি, বিএনপির একটা বিরাট সংখ্যক নেতাকর্মী ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনি। একের পর এক তাদের যে অসীম আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কথা তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে বুড়িগঙ্গা নদীর থেকে আজ থেকে 2 বছর আগে মনে আছে যে একটা ছেলের 2 হাত 2 পা বাঁধা, তার লাশ তোলা হলো 2 দিন পরে, সেই লাশটির কথা তারা ভুলে গেছে। বিদ্যুৎ চাওয়ার কারণে ভোলাতে পুলিশের গুলিতে 4 জন হত্যা, ছাত্রদলের 4 জন কর্মী। সেই ঘটনাগুলো যদি মনে থাকে, আপনি খেয়াল করে দেখেন 2 দিন আগে এই ধরনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়ে গেল। গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আপন ছোট ভাই, তার গাড়িতে আক্রমণ করলো আবার সেই দলের কর্মীরা। অর্থাৎ তারা সবকিছু বুঝছে এই অংশটা, কিন্তু এই ঘটনাগুলো তার যে দলটা 15 বছর যে নির্যাতন ভোগ করলো, সেই দলটার ইমেজ যে নষ্ট করছে, এই বিষয়টি তারা বুঝে না? অবশ্যই বুঝে। এখন আমি জিজ্ঞেস করি, বিএনপি যে বহিষ্কার নিয়ে আমাদের কথাগুলো হচ্ছে, আচ্ছা বিএনপি বা একটা রাজনৈতিক দল তার অপরাধী কর্মীর বিরুদ্ধে আর কি পদক্ষেপ নিতে পারে? তার তো পুলিশ নাই, তার তো আইন আদালত নাই, সে তাহলে নিয়ন্ত্রণহীন। রাইট, আমি ওই জায়গাটা আপনাকে আসছি। কখনো কখনো এই ঘটনাগুলো সরকারের পক্ষ থেকে পজিশন নেওয়া, ব্যবস্থা নেওয়া না নেওয়ার ভেতর থেকে আপনার কাছে একটা বার্তা চলে যায়। কয়েকদিন আগে কিন্তু মহাখালীতে একটি হোটেলে বিএনপির একজন কর্মীকে ঘিরে তার একদল তারা একটা হামলা করলো। সেই ছেলেটিকে কিন্তু বিএনপি বহিষ্কার করে দিয়েছে। আপনি বলছেন হোটেল, আমি বলবো বার। তাকে বহিষ্কার করে দিয়েছে। তো বহিষ্কার করার পর এটি তো একটা ক্রিমিনাল অফেন্স, সে যে কাজটা করেছে। বহিষ্কার করার পর পুলিশের দায়িত্ব কি? তাকে গ্রেপ্তার করা। বিএনপির কি পুলিশ আছে? না। বিএনপি যখন পাওয়ারে ছিল তখন অপারেশন ক্লিন হার্ট, আপনার মনে আছে? নারায়ণগঞ্জের ডেভিড, খুলনার লিটু, অসংখ্য কর্মী যারা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তাদের ব্যাপারে যে কঠোরতা দেখিয়েছে, আজকে সেই কঠোরতা দেখানোর সুযোগটা তার নাই। কেন নাই? যেহেতু তার হাতে পাওয়ার নাই। কিন্তু সরকারের যে দায়িত্ব এদেরকে ধরা, সরকার যেটা মনে করছে 3.5 লাখ আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করার কাজটাই সে মনে করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আমার একমাত্র কাজ। আজকে আবার ঘোষণা দিয়েছে আমরা চিরুনি অভিযান চালাবো। ফারুক ভাই একটু আগে বলেছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আলা ভোলা টাইপের একজন লোক, পুলিশকে জিজ্ঞেস করছে সকালে খাইছো কিনা, কয়টা ছেলে মেয়ে হয়েছে। আমরা এই ধরনের সরলতা চাই, কিন্তু একই সঙ্গে তিনি যেখানে আছেন তার দৃঢ়তা আমরা দেখতে চাই। আমরা কি তার দৃঢ়তা দেখতে পাচ্ছি? তার ডিপার্টমেন্ট, তার মিনিস্ট্রিকে দৃঢ়তা দেখাতে পারছে? আমি শেষ করে দেবো এই জায়গায়। প্রত্যেকটি ঘটনার পেছনে এক ধরনের রাজনীতি আছে। আচ্ছা, পুরন ঢাকায় এই যে সোহাগকে হত্যাকাণ্ডের সাথে ইডেন কলেজের ছাত্রদল থাকতে পারবে না, এই স্লোগানটা দেওয়ার পেছনে কারণটা কি? আপনি এই ঘটনাকে উপলক্ষ করছেন এবং এটিকে ধরে আপনি পলিটিক্যালি এর ভেতর থেকে একটা মেসেজ আপনি আমাকে দিচ্ছেন যে আপনি ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে চাইছেন। ঘর পোড়া আলু পোড়া রাজনীতি, মানুষের জীবন তো যাচ্ছে, সেটার কি হবে?